থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত অন্তত 7। স্কুল নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সরকারের নতুন পদক্ষেপের প্রস্তুতি। থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে গাড়ি ঢুকে 15 শিশু আহত। বৈরী আবহাওয়ার কবলে এশিয়া, বন্যা ও দাবদাহে বিপর্যস্ত বাসিন্দারা। শ্রীলঙ্কার 3 কারাগারে দাঙ্গায় নিহত 3 বন্দী, বহু আহত, নিরাপত্তা জোরদার। চায়নার হুমকির মুখে যুদ্ধ মহড়ায় ফ্রেঞ্চ যুদ্ধবিমানের প্রদর্শনী দেখালো তাইওয়ান। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। থাইল্যান্ডে আবারও স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ব্যাংককের রদুরে একটি উচ্চ বিদ্যালয়ে 14 বছর বয়সী এক শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি চালিয়ে 5 শিক্ষক কর্মচারীকে হত্যা করে। এর আগে নিজ বাড়িতে সে তার দাদা দাদিকেও গুলি করে হত্যা করে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। এই ঘটনায় দেশ জুড়ে শোকের পাশাপাশি স্কুল নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের নির্দেশনা দিয়েছেন। থাইল্যান্ডের নন্তাবুরি প্রদেশের ডেপসেরিন নন্তাবুরি স্কুলে শুক্রবার সকাল 10টার দিকে ঘটে রক্তক্ষয়ী এক হামলা। পুলিশ জানায় 14 বছর বয়সী এক শিক্ষার্থী স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে 5 জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। তদন্তে জানা যায় স্কুলে যাওয়ার আগে নিজ বাড়িতে দাদা ও দাদিকেও হত্যা করেছে ওই কিশোর। পরে স্কুল প্রাঙ্গণেই আত্মহত্যা করে সে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় শ্রেণীকক্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে ব্যাগ, উল্টে পড়ে আছে চেয়ার টেবিল, সিঁড়ির কাছে পড়ে রয়েছে গুলির খোসা। পুলিশ জানায় হামলাকারী অন্তত 26 রাউন্ড গুলি ছোড়ে এবং তার ব্যাগে আরও 34 রাউন্ড গুলি পাওয়া যায়। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ছিল তার দাদার বৈধ লাইসেন্স করা পিস্তল। ঘটনার পর স্কুল পরিদর্শনে যান থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। তিনি বলেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তাই কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ ও স্কুল নিরাপত্তা জোরদারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে হামলাকারীর কাছে আরো 30টির বেশি গুলি ছিল। সে আত্মহত্যা না করলে আরো অনেক মানুষ প্রাণ হারাতে পারত। তদন্তে জানা গেছে স্কুলে যাওয়ার আগে সে বাড়িতে তার দাদা দাদিকেও হত্যা করেছে। এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা। ব্যবহৃত অস্ত্রটি তার দাদার বৈধ লাইসেন্স করা বন্দুক। কিভাবে সে অস্ত্রটির নাগাল পেল সেটি এখন তদন্তের বিষয়। সরকার জানিয়েছে নিহত ও আহতদের পরিবার, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নতুন কর্মপরিকল্পনাও ঘোষণা করা হবে। শুধু শিক্ষার্থী বা অভিভাবক নয়, শিক্ষকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই সহায়তা কার্যক্রমে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই অন্তর্ভুক্ত করা হবে। মানসিক স্বাস্থ্যসেবা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করা হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। চলতি বছরে থাইল্যান্ডে এটি দ্বিতীয়বার। ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় একজন শিক্ষক নিহত ও এক শিক্ষার্থী আহত হয়েছিল। সর্বশেষ ঘটনাটির পর স্কুলে নিরাপত্তা ব্যবস্থা, আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় কাঞ্চানাবুরি প্রদেশে শুক্রবার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে একটি গাড়ি ঢুকে পড়লে অন্তত 15 শিশু আহত হয়। স্থানীয় গণমাধ্যম থাই PBS এর খবরে বলা হয়, দুপুরের দিকে বান নং সং তন চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে শিশুরা দুপুরের ঘুমে থাকাকালে এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের কারো আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছে ডে কেয়ার কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িটিতে 2 জন আরোহী ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে 54 বছর বয়সী চালকের হৃদরোগজনিত সমস্যা ছিল এবং তিনি হয়তো গাড়ি চালানোর সময় অচেতন হয়ে পড়েছিলেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডে কেয়ার সেন্টারের ভিতরে ঢুকে পড়ে। প্রকৃতির চরম ও বৈরী রূপের মুখোমুখি এখন পুরো এশিয়া। একই সময়ে মহাদেশটির এক অংশে চলছে অবিরাম মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যা, আর অন্য অংশ পড়ছে ইতিহাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাঁটু পানিতে ডুবে গেছে পথঘাট, আর জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঠিক বিপরীত চিত্রে চায়না ও নর্থ কোরিয়ায় ব্যাপক গরমের সৃষ্টি হয়েছে তীব্র স্বাস্থ্য ঝুঁকি। রাস্তার ওপর হাঁটু সমান পানি, আর তার মাঝেই ধীর গতিতে চলছে যানবাহন। পানির কারণে বিকল হয়ে পড়ছে অনেক গাড়ি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকাগুলোতে নেমে আসে মুষলধারে বৃষ্টি। অল্প সময়ের বৃষ্টিতেই নয়াদিল্লি, গুরগাঁও এবং নয়ডার সড়কগুলো পরিণত হয় জলাশয়ে। জলমগ্ন পথে চলতে হচ্ছে বাসিন্দাদের। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে বাধ্য হয় শিক্ষার্থীরা। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। চারদিকে পানি এতটাই বেশি যে একের পর এক গাড়ি বিকল হয়ে পড়ছে। সঙ্গম বিহার এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে রাস্তায় জমা পানি মানুষকে ডুবিয়ে দেওয়ার মতো গভীর। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েছে। চলতি মৌসুমে মুষলধারে বৃষ্টিতে শুধু নয়াদিল্লি নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 90 জন। আর দক্ষিণের রাজ্য কেরালায় বাস্তুচ্যুত হয়ে গৃহহীন হাজার হাজার পরিবার। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির কোনো সম্ভাবনা নেই। এদিকে দুর্যোগের মেঘ জমেছে জাপানের আকাশেও। শুক্রবার জাপানের আমামি দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে শক্তিশালী ক্যাটাগরি 1 টাইফুন ডলফিন। ঘণ্টায় সর্বোচ্চ 198 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা। টাইফুনটি ওকিনাওয়া অঞ্চলের দিকে অগ্রগতির সাথে সাথে অঞ্চলটিতে চরম বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে এশিয়ার পূর্বাঞ্চলের চিত্র পুরোপুরি ভিন্ন। চায়নার উত্তর পূর্বাঞ্চলীয় শহর ডালিয়ানে তাপমাত্রা পৌঁছেছে 98.6 ডিগ্রি ফারেনহাইটে, অথচ প্রতি বছর অগাস্টের গড় তাপমাত্রা থাকে 81.5 ডিগ্রি ফারেনহাইট। এবছর প্রচণ্ড গরম থেকে বাঁচতে ফুজিয়াজুয়াং সমুদ্র সৈকতে ঢল নেমেছে হাজার হাজার মানুষের। আগের বছরগুলোতে মাত্র 2 সপ্তাহের মতো এসি চালালেই হতো, অথচ এবছর পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেছে। এখন এসি চালানো অত্যাবশ্যক হয়ে পড়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখি তাপমাত্রা 86 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। সীমান্ত পেরিয়ে কোরিয়ান উপদ্বীপের পরিস্থিতিও ভয়াবহ। নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বৃহস্পতিবার তাপমাত্রা দাঁড়িয়েছিল 98.06 ডিগ্রি ফারেনহাইটে, যা দেশটির আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত দিনের রেকর্ড। চরম তাপপ্রবাহ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্রীয় টিভিতে ঠান্ডা পানীয় ও প্রথাগত কুকুরের মাংসের স্যুপ খাওয়ার মতো বিচিত্র পরামর্শ দেয়া হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের প্রভাবেই একই মহাদেশে একই সময়ে অতিবৃষ্টি, টাইফুন আর চরম দাবদাহের মতো বিরল বৈপরীত্য দেখা যাচ্ছে। প্রকৃতি যেভাবে দ্রুত তার আচরণ বদলাচ্ছে, তাতে সামনের দিনগুলোতে এশিয়ার কোটি কোটি মানুষের জীবনযাত্রা আরও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার কয়েকটি কারাগারে দাঙ্গার জেরে 3 বন্দী নিহত এবং 20 জনেরও বেশি আহত হওয়ার পর শুক্রবার দেশটির বিভিন্ন কারাগারে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এসব সহিংসতা পূর্ব পরিকল্পিত ও সমন্বিত ছিল কিনা। জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা পার্লামেন্টে জানান, বৃহস্পতিবার গভীর রাতে কলম্বোর ম্যাগাজিন কারাগারে প্রায় 40 জন বন্দী একটি ওয়ার্ড থেকে বেরিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালায়। এতে 1 জন বন্দী নিহত এবং 10 জন আহত হন। এদিকে শুক্রবার ভোরে কলম্বোর দক্ষিণ পূর্বে কুরুভিটা কারাগারেও আরেকটি দাঙ্গার ঘটনা ঘটে। সেখানে 2 বন্দী নিহত এবং 13 জন আহত হন। পরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে একাধিক দাঙ্গার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলছেন, কারাগারগুলোতে ধারণ ক্ষমতার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে দেশটির কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ বন্দী রয়েছে। চায়নার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বার্ষিক সামরিক মহড়ায় ফ্রান্সের তৈরি পুরনো মিরাজ যুদ্ধবিমান মোতায়েন করেছে তাইওয়ান। মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় কিভাবে দ্রুত বিমানগুলোতে পুনরায় অস্ত্র সংযোজন করে আবার আকাশে পাঠানো যায় তা প্রদর্শন করা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সফরে উত্তর তাইওয়ানের সিনচু বিমান ঘাঁটিতে দেখা যায় মিরাজ যুদ্ধবিমানের নিচে ফ্রান্সের তৈরি ম্যাজিক
M2 এবং MICA আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার মহড়া চলছে। এ সময় বিমান বাহিনী আরও দেখায় বোমা বা ক্ষেপণাস্ত্র আঘাতে রানওয়ে ও ট্যাক্সিওয়ে ক্ষতিগ্রস্ত হলে কিভাবে দ্রুত তা মেরামত করে আবার সচল করা যায়। চায়না গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেছে। তবে তাইওয়ান সরকার বেইজিংয়ের এই সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।